বিসমিল্লাহির রহমানির রহিম। ময়মনসিংহ অনলাইন স্কুল থেকে সকলকে স্বাগতম। আমি জুনায়েদুল হোসেন আকন্দ, সহকারী শিক্ষক, জীববিজ্ঞান, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ। আমি আজ নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের জীবনী শক্তি অধ্যায়ের শ্বসন টপিক্সটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং ঘরেই আছো। চলো আজকের পাঠে যাওয়া যাক। আজকের পাঠ হলো শ্বসন, ইংরেজি হলো রেসপিরেশন। আমরা সালোক সংশ্লেষণ অধ্যায়টিতে আমরা দেখেছি যে গ্লুকোজ উৎপন্ন হতে গ্লুকোজ পর্যায়ক্রমে আরও জটিল যৌগে পরিণত হয়ে সেলুলোজ, স্টার্চ, সেলুলোজ তৈরি করে। এই গ্লুকোজ জাতীয় অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো আবার আমাদের শরীরে প্রবেশ করে আমাদের কোষে গিয়ে জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। এই শক্তি উৎপাদনের প্রক্রিয়াটাকেই বলা হয় শ্বসন। এই শ্বসন উদ্ভিদ ও প্রাণী উভয়েরই হয়ে থাকে এবং সার্বক্ষণিকভাবে শ্বসন হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে অনেকে প্রশ্ন করা হয় সালোক শ্বসন কখন হয়, তারা বলে দিনের বেলায়, আর শ্বসন কখন হয় বলে রাতের বেলায়। আসলে শ্বসনটা সার্বক্ষণিকভাবেই শ্বসনটি হয়ে থাকে। চলো শ্বসনের সংজ্ঞায় যাওয়া যাক। শ্বসন সংজ্ঞায় কি বলা আছে, অর্থাৎ শ্বসনটা কি আমরা সংজ্ঞা আকারে শিখে নিই। সংজ্ঞা: যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বা জৈব রাসায়নিক বস্তু কতগুলো ধারাবাহিক বিক্রিয়ার মাধ্যমে জীবকোষে জারিত হয়ে প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে উৎপাদন করে তাকে শ্বসন, রেসপিরেশন। একটা সংখ্যাটি দিয়ে এটি একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, অর্থাৎ এটা কি ফিজিওলজিক্যাল একটা প্রসেস, যেখানে জটিল খাদ্যবস্তু অথবা জৈব রাসায়নিক বস্তু, এখানে জটিল খাদ্যবস্তু জৈব রাসায়নিক বস্তু বলতে কার্বোহাইড্রেট জাতীয় খাবার অর্থাৎ গ্লুকোজ, স্টার্চ, ফ্রুক্টোজ ইত্যাদিকে বোঝানো হয়, অথবা প্রোটিন, বিভিন্ন রকম জৈব অ্যাসিড ইত্যাদি বস্তু হয়ে থাকতে পারে কতগুলো ধারাবাহিক বিক্রিয়ার মাধ্যমে জীবকোষে। আরেকটা কথা হলো জীবকোষে, এটা কখনো জীবকোষের বাইরে হবে না। জীবকোষের বাইরে যদি এই প্রক্রিয়াটাই সম্পন্ন হয় তখন এটা অন্য নাম হয়ে যায়, তখন এটার নাম হয়ে যায় ফার্মেন্টেশন বা গাজন। এটা হলো জীবকোষের অভ্যন্তরে ঘটবে
জারিত হয়ে, এটা একটা জারণ বিক্রিয়া, কোন খাদ্য বস্তুটা জারিত হয়, অর্থাৎ যে খাদ্য বস্তুটা রাসায়নিক বস্তুটা এই শ্বসনে অংশগ্রহণ করবে শুধুমাত্র সেই পদার্থটি জারিত হবে। এখানে বিচারিত হবে কি, তাহলে অক্সিজেন এখানে বিচারিত হবে, জারিত হয়ে প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে তাকে শোষণ করে। এখন আমরা দেখি যে রাসায়নিক বস্তুগুলো কি 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 জৈব যৌগ শ্বসনে অংশগ্রহণ করে সেগুলো দেখি। অর্থাৎ এখন আমার টপিক হলো রাসায়নিক বস্তু। এখানে কার্বোহাইড্রেট হতে পারে, কার্বোহাইড্রেটের মাঝে হতে পারে গ্লুকোজ, ফ্রুক্টোজ, স্টার্চ, সেলুলোজ ইত্যাদি। ফ্যাট হতে পারে, তারপর অর্গানিক অ্যাসিড অর্থাৎ জৈব অ্যাসিড হতে পারে, প্রোটিন হতে পারে ইত্যাদি। আরো বিভিন্ন জৈব যৌগ রাসায়নিক বস্তু অর্থাৎ শ্বসনে অংশগ্রহণ করে শক্তি উৎপাদন করতে পারে। এখন আমরা শ্বসনের প্রকারভেদ দেখব। শ্বসন প্রকারভেদ, শ্বসন হলো দুই প্রকার। শ্বসন কয় প্রকার? দুই প্রকার। একটা হলো স্ববাত। বাত শব্দের অর্থ হলো অক্সিজেন, স্ব মানে হলো উপস্থিতি, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতি। এটাকে বলা হয় এরোবিক রেসপিরেশন। এরোবিক রেসপিরেশন। আর অবাত অ্যানারোবিক রেসপিরেশন। অ্যানারোবিক রেসপিরেশন। এখন চলো আমরা এই শ্বসনের প্রকারভেদের দুইটা এরোবিক রেসপিরেশন এবং অ্যানারোবিক রেসপিরেশন নিয়ে আমরা আলোচনা করি। আমরা বুঝে নিচ্ছি। এখন আমাদের টপিক হলো যে এরোবিক রেসপিরেশনটা কি, পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। এরোবিক রেসপিরেশন নিয়ে এখন আমরা আলোচনা করব, অর্থাৎ স্ববাত শ্বসন। স্ববাত মানে হলো কি, এটা হলো স্ববাত মানে হলো অক্সিজেনের উপস্থিতিতে, অর্থাৎ অক্সিজেনের যে প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে রাসায়নিক বস্তু জারিত হয়। কি হবে তাহলে? অক্সিজেনের উপস্থিতিতে রাসায়নিক বস্তু যদি আমরা C6H12O6 অর্থাৎ গ্লুকোজ ধরে নেই, তাহলে এটা কি অক্সিজেনের উপস্থিতিতে জারিত হবে। অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে কি তৈরি করবে? কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, পানি তৈরি করবে আর শক্তি তৈরি করবে। শক্তি মিন্স এটিপি। তাহলে এটিপি যদি তৈরি হয় এখানে, তাহলে এডিপি লাগবে আর লাগবে পিআই অর্থাৎ ফসফেট ইনঅর্গানিক অর্থাৎ অজৈব ফসফেট লাগবে। এডিপি লাগবে, কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন। ব্যালেন্স করা হয়নি এখানে। 6 অণু কার্বন ডাই অক্সাইড, 36টি এডিপি উৎপন্ন হবে ইত্যাদি। আরো এখানে এটিপি উৎপন্ন হবে কতগুলো? 38টি অথবা 36টি, কোনো কোনো বিজ্ঞানীর মধ্যে 36টি। 6 অণু কার্বন ডাই অক্সাইড এবং 6 অণু পানি উৎপন্ন হবে। এটা হলো স্ববাত শ্বসনের ক্ষেত্রে, অর্থাৎ যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে রাসায়নিক বস্তু, এখানে আমরা গ্লুকোজ দেখিয়েছি, রাসায়নিক বস্তু জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন করে তাকে বলা হয় স্ববাত শ্বসন। এই স্ববাত শ্বসনের মধ্যে কি জারিত হয়? গ্লুকোজ জারণ ঘটে, গ্লুকোজের জারণ ঘটে আর অক্সিজেনের বিজারণ ঘটে। এখন এই স্ববাত শ্বসনটা কোথায় হয়? জীবকোষে হয়। এখন জীবকোষের মাঝে স্ববাত শ্বসনটা মানে টোটাল এই শোষণটা হতে যে যতটুকু প্রসেস দরকার পড়ে, সেই প্রসেসটুকুকে বিজ্ঞানীগণ 4টি ধাপে ভাগ করেছেন আলোচনার সুবিধার্থে। 1 নম্বর ধাপ হলো, তোমাদের বইয়ে আছে
গ্লাইকোলাইসিস, 2 নাম্বার এসিটাইল কোএ। কোএ মিন্স হলো কোএনজাইম। আমরা পরে কোএনজাইম থেকে আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আর 3 নাম্বার হলো ক্রেবস সাইকেল। বিজ্ঞানী ক্রেবসের নাম অনুসারে ক্রেবস সাইকেল নামকরণ করা হয়েছে। আর 4 নাম্বার হলো ইটিএস। ইটিএস মিন্স ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই সবাতোষণের টোটাল প্রক্রিয়াটাকে এই 4টি অংশে ভাগ করা যায়। আবার আমরা দেখে নিই, গ্লাইকোলাইসিস, এসিটাইল কোএ, ক্রেবস সাইকেল, ইটিএস। এই 4টি ধাপে ভাগ করা যায়। এই গ্লুকোজটা ধাপে ধাপে এই 4টা ধাপের বিক্রিয়ার মাধ্যমে এটিপি তৈরি করবে। আমরা এখন আজকের মূল আলোচ্য বিষয় হলো, আমরা আজকে শুধুমাত্র এই গ্লাইকোলাইসিস বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। গ্লাইকোলাইসিস কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। গ্লাইকোলাইসিস ধাপে রাসায়নিক বস্তুটা জারিত হয়ে কি উৎপন্ন করে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন হলো গ্লাইকোলাইসিস। আমরা ফটোলাইসিসের সময় পড়েছিলাম লাইসিস মিন্স ভাঙন, গ্লাইকো মানে গ্লুকোজ, গ্লুকোজের ভাঙন। গ্লাইকোলাইসিস মানে হলো কি গ্লুকোজের ভাঙন। এখানে গ্লুকোজ ভেঙে তৈরি করবে 2 অণু পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। তাহলে গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। তাহলে এখানে বলা যায় যে প্রক্রিয়ায় গ্লুকোজ বিভিন্ন ধাপে বিক্রিয়ার মাধ্যমে জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে তাকে বলা হয় গ্লাইকোলাইসিস। অর্থাৎ যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ ধাপে ধাপে কতগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড পরিণত হয় তাকে বলা হয় গ্লাইকোলাইসিস। আমরা একটু সংজ্ঞাটা লিখে দেই, যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ সম্পূর্ণ রূপে জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে তাকে গ্লাইকোলাইসিস বলে। তোমরা সংজ্ঞাগুলো লিখে নাও, খাতায় লিখে নিলে ভালো হবে। এই সংজ্ঞাগুলো অনেক সময় পরীক্ষায় আসে, যে গ্লাইকোলাইসিস কি অথবা গ্লাইকোলাইসিস কাকে বলে, এই ধরনের সংজ্ঞা আসে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে তাকে বলা হয় গ্লাইকোলাইসিস। আসলে এখানে সম্পূর্ণরূপে কথাটা না দিলে আমার মনে হয় ভালো হবে। যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ ধাপে ধাপে জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে তাকে বলা হয় গ্লাইকোলাইসিস। এখন গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা আমরা দেখব। আমরা যদি এই গ্লাইকোলাইসিসে যদি আমরা গ্লুকোজকে রাসায়নিক বস্তু হিসেবে ধরে নেই তাহলে কি ঘটনা ঘটে। প্রথমে আমরা দিই গ্লুকোজ, অর্থাৎ আমরা গ্লুকোজের সংকেত, এদিকে আমরা একটু সংকেতগুলো দেখে নেই। সংকেতগুলো দেখলে আমাদের সুবিধা হবে, পরবর্তীতে হিসাবটা করতে সুবিধা হয়। এটা একটা গ্লুকোজ, গ্লুকোজের সংকেত C6H12O6। এইগুলোতে আছে কি হাইড্রোজেন।
গ্লুকোজ যদি অংশগ্রহণ করে, এই গ্লুকোজ থেকে বিক্রিয়া করে গ্লুকোজ বিক্রিয়া করে গ্লুকোজ ভেঙে তৈরি করে গ্লুকোজ 6 ফসফেট। তাহলে গ্লুকোজ 6 ফসফেট কোনটা হবে? গ্লুকোজ 6 ফসফেট হবে, অর্থাৎ এইখানে যে 6 নাম্বার কার্বন, এই 6 নাম্বার কার্বনের মাঝে এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। 6 নাম্বার কার্বনে একটা ফসফেট যুক্ত হয়েছে, এই জন্য নাম হয়েছে গ্লুকোজ 6 ফসফেট। আগে ছিল গ্লুকোজ 6 ফসফেট। যেহেতু ফসফেট এখানে এসেছে, এই ফসফেটটা কোথা থেকে আসবে? এই ফসফেটটা আসবে এটিপি ভাঙবে, এডিপি তৈরি করবে। ভেঙে যখন তৈরি করে তখন একটা ফসফেট, ইনঅর্গানিক ফসফেট এখানে কাজে লাগে। গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 1,6 বিসফসফেট। দেখি আবার, তাহলে গ্লুকোজ 6 ফসফেট, এটা 6 নাম্বার কার্বনে ফসফেট দেওয়া আছে। এখন যদি আমরা 1 নাম্বার কার্বনে ফসফেট দিয়ে দেই, তাহলে হয়ে যায় গ্লুকোজ 1,6 বিসফসফেট। গ্লুকোজ 1,6 বিসফসফেট থেকে একটা বিক্রিয়ার মাধ্যমে ফ্রুক্টোজে রূপান্তরিত হয় ফ্রুক্টোজ 6 ফসফেট। এটা একটা আইসোমারিক বিক্রিয়া, অর্থাৎ চেঞ্জ হয়ে যায় ফ্রুক্টোজ 6 ফসফেট। এখন ফ্রুক্টোজ 6 ফসফেট আমরা একটু দেখে, এটা যেহেতু গ্লুকোজ 6 ফসফেট থেকে এটা 6 কার্বন বিশিষ্ট 6 গ্লুকোজ ফ্রুক্টোজ 6 ফসফেট। এটা গ্লুকোজ 6 ফসফেট। এই গ্লুকোজ 6 ফসফেট 6 নম্বর কার্বনে গ্লুকোজ 6 ফসফেট। এখন গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেটে পরিণত হবে। এখন দেখা যাচ্ছে যে ডাইফসফেট মানে হলো এখানে একটি ফসফেট ইনক্লুড হবে। এখানে তাহলে কি কাজে লাগবে? এখানে একটা এটিপি ভাঙবে, একটা এটিপি ভেঙে এডিপি তে পরিণত হবে। এই ফ্রুক্টোজ 6 ফসফেট সাথে সাথে ভেঙে যাবে, ভেঙে গিয়ে দুইটি যৌগ তৈরি করবে। একটি হলো ডাইহাইড্রোক্সি অ্যাসিটিন ফসফেট 3 কার্বন বিশিষ্ট, আর আমরা গত ক্লাসেও পড়েছিলাম 3 ফসফোগ্লিসারেলডিহাইড। অ্যালডিহাইড আমরা পড়েছিলাম CHO গ্রুপ থাকবে, ডাইহাইড্রোক্সি অ্যাসিটিন ফসফেট এই হলো ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। এই যৌগটার নাম কি তাহলে? 3 ফসফোগ্লিসারেলডিহাইড। 3 ফসফোগ্লিসারেলডিহাইড, আর এটার নাম হলো ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। এটা পারস্পরিক আবার রূপান্তরিত হতে পারে। এই 3 ফসফোগ্লিসারেলডিহাইড পরবর্তীতে এখানে একটা NAD প্লাস বিচলিত হয়ে NADH প্লাস প্রোটন তৈরি করে। এখানে দুই অণু, এটা একটা আর একটার সাথে পরিবর্তন ঘটতে পারে বলে এটাকে দুই অণু ধরা হয়।
কি তৈরি করবে? এই 3-ফসফোগ্লিসারিলডিহাইড পরিবর্তিত হয়ে তৈরি করবে 1,3-ডাইফসফোগ্লিসারিলডিহাইড, 1,3-ডাইফসফোগ্লিসারিলডিহাইড। এখন একটু দেখি গ্লিসারিলডিহাইডের সংখ্যাটা ছিল 3-ফসফোগ্লিসারিলডিহাইডের সংখ্যাটা ছিল এটা। এখন 3-ফসফোগ্লিসারিলডিহাইডের সংকেতের মাঝে বলা হচ্ছে যে 1,3-ডাইফসফোগ্লিসারিলডিহাইড, তাহলে আরেকটা এখানে একটা ফসফেট যুক্ত, সরি গ্লিসারিক অ্যাসিড, গ্লিসারিক অ্যাসিড তৈরি করে। এই গ্লিসারিক অ্যাসিড তাহলে এখানে অ্যাসিড গ্রুপ যুক্ত হবে আর এখানে একটা ফসফেট গ্রুপ যুক্ত হবে, অর্থাৎ এই ফসফেটটা আসে, এখানে যে ফসফেট, এই ফসফেটটা আসে NADH থেকে। 1,3-ডাইফসফোগ্লিসারিলডিহাইড থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখন দেখো ফসফেট ছিল দুইটি, এখন লেখা হয়েছে একটি, আগে ছিল দুইটি ফসফেট, এখন লেখা হয়েছে একটি, তার মানে একটি ফসফেট বের হয়ে গিয়েছে। একটি ফসফেট বের হয়ে গিয়ে কি তৈরি করেছে? এডিপির সাথে ওই ফসফেটটি যোগ হয়ে একটি এটিপি তৈরি করেছে। যেহেতু এখানে দুই অণু অংশগ্রহণ করেছে, প্রতিটা থেকে দুই অণু, তাহলে এখানে দুইটি এটিপি তৈরি করবে। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। অ্যাসিড দেখো এটা সহজ, ফসফেট ছিল 3 নাম্বার গ্রুপে, 3 নাম্বার কার্বনে, এখন বলা হয়েছে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাহলে 2 নাম্বার গ্রুপে আমরা ফসফেট দিয়ে দিব, আর এখানে আমরা হাইড্রোক্সিন মূলক দিব। 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখন 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2-ফসফোএনোল পাইরুভিক অ্যাসিড, আমরা একটা শিখেছিলাম C4 চক্রে PEP, ফসফোএনোল পাইরুভিক অ্যাসিড, ফসফোএনোল পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড তৈরি করে। তাহলে 2-ফসফোএনোল পাইরুভিক অ্যাসিডটা দেখা যাচ্ছে যে এখান থেকে একটা পানি বের হয়ে গেলেই 2-ফসফোএনোল পাইরুভিক অ্যাসিড তৈরি হয়ে যায়, অর্থাৎ এখানে CH2OH, এখানে পানিটা যদি বের হয়ে যায় তাহলে একটা বন্ধন ক্রিয়েট হবে, 2-ফসফোএনোল পাইরুভিক অ্যাসিড তৈরি করবে, 2-ফসফোএনোল পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। 2-ফসফোএনোল পাইরুভিক অ্যাসিড থেকে ফাইনালি তৈরি করবে পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। পাইরুভিক অ্যাসিড সংকেতটা হবে, তাহলে কি হবে? এখানে বলা হচ্ছে যে পাইরুভিক অ্যাসিড, তাহলে এখানে একটা ফসফেট বের হয়ে যাবে, বের হয়ে গিয়ে একটা এটিপির সাথে মিলিত হয়ে একটা এটিপি তৈরি করবে, অর্থাৎ যেহেতু দুই অণু, তো এটাও দুই অণু, তাহলে এখানেও দুই অণু তৈরি করবে, তাহলে এখানে ফসফেট দুইটি এটিপির সাথে কাজে লাগিয়ে দুইটা এটিপি তৈরি করবে। এই হলো তাহলে গ্লুকোজ ভেঙে ধাপে ধাপে রাসায়নিক প্রক্রিয়া ভেঙে কি তৈরি করলো? পাইরুভিক অ্যাসিড তৈরি করলো। এই পাইরুভিক অ্যাসিড তৈরির এই অংশটাকে বলা হয়, এই ধাপটাকে বলা হয় গ্লাইকোলাইসিস। এখন আমরা দেখি গ্লাইকোলাইসিসে কোথায় কোথায় এটিপি তৈরি হয়েছে আমরা একটু দেখে নিই। এটা গুরুত্বপূর্ণ, এটা তোমাদের একটা চার্ট আছে, এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কি কি অংশগ্রহণ করে এবং কত অণুশক্তি উৎপন্ন হয়। দেখি আমরা জানি একটা NAD সমান সমান 3টা এটিপি। এখানে দেখো, লক্ষ্য করো যে দুইটা NADH তৈরি হয়েছে, কারণ এখানে দুই অণু পারস্পরিক রূপান্তরিত হতে পারে বলে দুই অণু তৈরি হতে পারে, তাহলে দুইটি NADH প্লাস H+ সমান সমান হলো 3টি এটিপি, আর এই বিক্রিয়া থেকে আরো 2টি এটিপি, আর লাস্ট বিক্রিয়াতে আরো 2টি এটিপি। মোট এটিপির সংখ্যা হলো 3 আর 2 5, 5 2 সরি 3 দুগুণে 6টি, কারণ প্রতিটি NADH2 থেকে 3টি করে এটিপি উৎপন্ন হয়, তাহলে 2 অণু যেহেতু, তাহলে 6টি, অর্থাৎ 10টি এটিপি উৎপন্ন হলো। এই 10টি এটিপির যে প্রথম ধাপে আমরা দেখেছিলাম যে এখানে একটি এটিপি খরচ হয়ে যেতে, এখানে একটি এটিপি খরচ হয়ে যেতে, তাহলে 1 আর 1, অর্থাৎ এই দুইটি এটিপি খরচ হলো, 10টি 2টি এটিপি খরচ হলো, অর্থাৎ নিট উৎপাদন হলো
8টি এটিপি, অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 8টি এটিপি তৈরি করে। আমরা শ্বসন প্রক্রিয়ায় 38টি এটিপি তৈরির মধ্যে 8টি পেয়ে গেলাম, অর্থাৎ 8টি এটিপি তৈরি হলো কোথায়? এই গ্লাইকোলাইসিস প্রসেসে। এখন তোমাদের বইয়ে এত এত ডিটেইলস দেওয়া নেই, কিন্তু তারপরে ব্যালেন্স শিটটা বোঝার জন্য আমার এই অবধারণা, এই সবগুলো কথার অবধারণা। তোমাদের বইয়ে একটু লক্ষ্য করো, তোমাদের বইয়ে আছে এই প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে 2 অণু পাইরুভেট অ্যাসিড উৎপন্ন করে। তাহলে এক অণু গ্লুকোজ রাসায়নিক প্রক্রিয়ায় জারিত হয়ে 2 অণু পাইরুভেট অ্যাসিড উৎপন্ন করে। এখানে পাইরুভেট অ্যাসিডের সংখ্যাটা দেওয়া আছে তোমার বইয়ে, তোমার বইয়ের সংখ্যাটা দেওয়া আছে C3H4O3। দেখি এটা কি একটু গাঠনিক সংখ্যাটা দেখি, 3টা কার্বন, C3H4, তার মানে এটা একটা অ্যাসিড গ্রুপ, যেহেতু পাইরুভেট অ্যাসিড অ্যাসিড গ্রুপ আমরা দিয়ে দেই অ্যাসিড গ্রুপ, আর হলো এই হলো পাইরুভেট অ্যাসিড। তো আমরা দেখি C3 3টা কার্বন, H4 1 আর এই 3 4টা হাইড্রোজেন, আর অক্সিজেন 3টা, 1টা 2টা 3টা, অর্থাৎ এটার আণবিক সংকেত হলো C3H4O3। কার আণবিক সংকেত? পাইরুভেট অ্যাসিডের আণবিক সংকেত, আর এটা হলো গাঠনিক সংকেত। আর কথা আছে যে এই ধাপে 4 অণু এটিপি এবং 2 অণু NADH2 তৈরি হয়। 2 অণু, এই যে 2 অণু NADH2 তৈরি হলো 2 অণু, আর 4 অণু, এই যে 4 অণু এটিপি তৈরি হলো। এই প্রক্রিয়ার জন্য কোনো অক্সিজেন প্রয়োজন না, আমরা দেখি যে কোথাও কোনো বিক্রিয়াতে অক্সিজেন প্রয়োজন পড়েনি। তাই গ্লাইকোলাইসিস সবাত অবাত উভয় শ্বসনের প্রথম ধাপ বলা হয়। গ্লাইকোলাইসিস বিক্রিয়াগুলো কোষের সাইটোপ্লাজমে ঘটে থাকে। সাইটোসলে, এই সাইটোসল আমরা জানি সাইটোপ্লাজমে যে তরল পদার্থটা থাকে এটাকে বলা হয় সাইটোসল। এই সাইটোসলে এই বিক্রিয়াগুলো ঘটে থাকে, অর্থাৎ এটি সবাত এবং অবাত উভয় শ্বসনের প্রথম ধাপ। এই বিক্রিয়াগুলো পড়বে। আরেকটা বিষয় হলো তোমাদের 78 পৃষ্ঠায় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় একটা চার্ট দেওয়া আছে নিচের দিকে। এই উৎপাদিত বস্তু 2 অণু পাইরুভেট অ্যাসিড, 2 অণু পাইরুভেট অ্যাসিড উৎপন্ন হলো, 2টি NADH2 তৈরি হলো, আর 4টি এটিপি তৈরি হলো। ব্যয়িত বস্তু কি? 2টি এটিপি, এই যে একটি এটিপি আর এখানে একটি এটিপি, এই 2টি এটিপি ব্যয়িত বস্তু। আর নিট উৎপাদন 8 অণু 6 অণু এটিপি এবং আরো 2 অণু এটিপি, অর্থাৎ 8 অণু এটিপি, 6 অণু আরো 2 অণু, অর্থাৎ 8টি এটিপি তৈরি হলো। এই হলো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। আগামী ক্লাসে আমরা এসিটাইল কোয়ে এবং ক্রেবস চক্র প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শ্বসন টপিকসটি শেষ করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, বাসায় বসে পড়াশোনা করো, ঘরে থাকো। আসসালামু আলাইকুম।